মুন্সিগঞ্জে আর্সেনিকের প্রকোপ, প্রায় 40,000 নলকূপে লাল চিহ্ন। এখনো পরীক্ষার বাইরে অর্ধ লক্ষ টিউবওয়েল। বিশুদ্ধ পানির সংকটে ঝুঁকিতে হাজারো মানুষ। ড্রাইভিং লাইসেন্স, গাড়ি রেজিস্ট্রেশন করতে ঘুরতে হচ্ছে বছরের পর বছর। দালাল ধরলে টাকার বিনিময়ে মিলছে সবকিছু। সব অভিযোগ অস্বীকার শরীয়তপুর বিআরটিএর। এবং রাতারাতি ধনী হওয়ার লোভে পড়ে নিঃস্ব শত শত বিনিয়োগকারী। মাদারীপুরে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি কনক আজাদ। মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামায়াতের সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দর হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তর এলাকা থেকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আজই তাকে গাজীপুরে আদালতে তোলার কথা রয়েছে। মুন্সিগঞ্জের 39,899টি নলকূপে আর্সেনিক শনাক্ত হয়েছে। জেলা জুড়ে আর্সেনিকের এই ভয়ঙ্কর চিত্র। নিরাপদ পানি সহজলভ্য না হওয়ায় মাত্রাতিরিক্ত আর্সেনিকের লাল চিহ্নিত নলকূপের পানি পান করছেন অনেকে। জনস্বাস্থ্য বিভাগ বলছে, বিশুদ্ধ পানির সরবরাহে গভীর নলকূপ সরবরাহ করলেও তা পর্যাপ্ত নয়। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জে মাত্রাতিরিক্ত আর্সেনিকের দাপট, বাড়িতে বাড়িতে আর্সেনিক যুক্ত টিউবওয়েল। নলকূপের পানি ব্যবহার না করতে সতর্ক করে লাল চিহ্ন দেওয়া হয়েছে। রাজধানী থেকে 30 কিলোমিটার দক্ষিণে এবং পদ্মা নদীর 7 কিলোমিটার উত্তরে গঙ্গা অববাহিকার আড়িয়াল বিল সহ মুন্সিগঞ্জ জেলা জুড়ে পানীয় জলের 86% উৎস অগভীর টিউবওয়েল। দূষিত ভূগর্ভস্থ পানি আর্সেনিক এক্সপোজারের উৎস। সেই অগভীর নলকূপের আর্সেনিক ধরা পড়ছে। লৌহযোগের কারপাশা গ্রামে আর্সেনিক বিষের কারণে এক ব্যক্তির মৃত্যুর দাবি পরিবারের। অসচেতনতায় ঝুঁকিতে রয়েছে বহু মানুষ। আর্সেনিকের বিষক্রিয়া থেকে রক্ষায় আর্সেনিক যুক্ত নলকূপের পানি পান এবং রান্নার কাজে ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। তা জানার পরও নিরাপদ পানি সহজলভ্য না হয় এই নিষেধ মানছেন না অনেকে। আর্সেনিক পানি লেগে আমরা খাইতে পারি না, অন্য বাড়ির থেকে আইনা পানি খাই, কুরুচ দিয়া গেছে, এই লেগে আমরা ইয়া করতে পারি না। এই বাড়ির এই পানি আমাকে খাইতে হয়। বিষাক্ত পানি পরীক্ষা করে লাল কুরুচুনি দিয়ে গেছে। ওখানে আমরা কোথাও পানি পাই না, এই পানি বাধ্য হয়ে ব্যবহার করতেছি। গ্রাম জুড়ে এরকম অবস্থা, কেউ কলে পানি পালো না, এটি আর্সেনিক পানি, কারোর চিহ্ন দেওয়া গেছে, এই পানি খাওয়া যায় না, খুবই অসুবিধা হইতেছে সবার। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, তারা গভীর নলকূপ সরবরাহ করলেও তা পর্যাপ্ত নয়। টিউবওয়েলগুলোয় দুই একটা যদি আমরা আর্সেনিক পাই, সেক্ষেত্রে আমরা রিভার্স অসমোসিস প্ল্যান্ট, দ্যাট মিনস আরও প্ল্যান্ট বসাই, যার মাধ্যমে আমাদের আর্সেনিকযুক্ত পানি আমরা মানুষজনকে খাওয়াতে পারি। এই হিসেবে আমরা আর্সেনিকটাকে রিমুভ করতেছি। জেলায় এখনো প্রায় 50,000 টিউবওয়েলের পরীক্ষা বাকি। জেলার 39,899টি টিউবওয়েলে আর্সেনিক শনাক্ত হয়েছে। জেলাবাসীকে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানোর পরামর্শ দিয়েছে জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আর্সেনিকের প্রভাব নিয়ে আরো বিস্তারিত জানাতে মাদারীপুরে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, আর মানিকগঞ্জে আছেন ইউসুফ আলী। আমরা শুরুতেই যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, মাদারীপুর জেলার এক সময়ে সদর উপজেলায় আর্সেনিকের ভয়াবহতা ছিল, কিন্তু গত বছর জানুয়ারিতে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ধরা পড়ে শিবচর উপজেলায় বর্তমানে আর্সেনিকের ভয়াবহতা রয়েছে। অর্থাৎ শিবচর উপজেলার 4টি ইউনিয়নকে আর্সেনিক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দত্তপাড়া, কাদিরপুর, মাতবরের চর,
রয়েছে এবং শিরাল ইউনিয়ন রয়েছে। এই 4টি ইউনিয়নে শিবচরের যে আর্সেনিক পাওয়া গেছে সেটি কিন্তু ল্যাব পরীক্ষা করা হয়েছে এবং মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেটি কিন্তু নিশ্চিত করেছে। এছাড়া সদরের শিরখারা এলাকায় সেখানেও আর্সেনিক পাওয়া গেছে। এছাড়া কালকিনিতে পাওয়া গেছে 2টি ইউনিয়নে, সিটি খান ও ইনায়েতনগর। রাজৈর এবং ডাসার উপজেলায় কিন্তু আর্সেনিক নেই, সেটি আমাদের নিশ্চিত করা হয়েছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে সমস্ত এলাকায় আর্সেনিক রয়েছে সে সমস্ত এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে এবং সরকারিভাবে গভীর নলকূপ বসানো হচ্ছে, যার ফলে যে আর্সেনিক পানি পান করা না হয় সেটি কিন্তু এলাকাবাসীকে নিরুৎসাহিত করা হয়েছে এবং ব্যক্তি পর্যায়ে গভীর নলকূপ বানানোর জন্য কিন্তু তারা তাগিদ দিচ্ছেন। যেহেতু গত বছর এটি জরিপ করা হয়েছে সেই হিসাবে এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দটি পেলে কিন্তু সেই সমস্ত এলাকায়, যে সমস্ত এলাকায় আর্সেনিকের ভয়াবহতা দেখা গিয়েছে সেখানে কিন্তু গভীর নলকূপ বসানো হবে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে টিউবওয়েল গুলো রয়েছে সেগুলো তারা পরীক্ষা করেছেন, সেখানেও কিন্তু আর্সেনিক পাওয়া গেছে এবং উপজেলা যে প্রকৌশলী রয়েছেন তাদেরকেও মনিটরিং করতে বলা হয়েছে এবং নিয়মিত খোঁজ খবর রাখতে বলা হয়েছে। অর্থাৎ মাদারীপুরের 5টি উপজেলার মধ্যে 3টি উপজেলাতেই এই আর্সেনিক পাওয়া গেছে, সেটি আমাদেরকে জনস্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের আর্সেনিকের সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, তিনি জানাবেন সবশেষ। ধন্যবাদ অভিজিৎ। তো মানিকগঞ্জের অবস্থাও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, অর্থাৎ মানিকগঞ্জের 7টা উপজেলাতে কিন্তু এই যে আর্সেনিক রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। এটা যে সিভিল সার্জনের যে তথ্য রয়েছে সিভিল সার্জন অফিসে, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি প্রত্যেক বছরই কিন্তু 200 রোগী কিন্তু আর্সেনিক রোগে আক্রান্ত হচ্ছে। যদি বলি এই যে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে যারা কয়েক লক্ষ লোক জেলার বাসিন্দা, তারা কিন্তু এই রোগে প্রতিনিয়ত এটা আক্রান্ত হচ্ছে এবং ভুগছে। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে সবচাইতে বেশি যে খারাপ অবস্থা সেটা হচ্ছে মানিকগঞ্জের শিবলয় উপজেলাটা এবং হরিরামপুর এবং সিংহার উপজেলাতে এর মাত্রাটা বেশি। যদিও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে যে 0.05 মিলিগ্রামের যে আর্সেনিকের মানবদেহের জন্য সহনশীল রয়েছে, কিন্তু মানিকগঞ্জের যে অবস্থা এখন এই মুহূর্তে যে নলকূপগুলো পরীক্ষা করা হচ্ছে সেখানে কিন্তু 0.089 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু আর্সেনিক ধরা পড়ছে, যা কিন্তু মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এবং তারা বলছে সেই যারা পদক্ষেপ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তারা বলছে যে এই যে বিষ মানুষ পানি এর মাধ্যমে খাচ্ছে তাতে কিন্তু বিভিন্ন রোগে তারা আক্রান্ত হচ্ছে এবং দুর্বল হয়ে পড়ছে প্রতিনিয়ত। তো সেক্ষেত্রে অনেকে এটা কিন্তু জনস্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য বিভাগে যাচ্ছে, কেউ যাচ্ছে না কে হাসপাতালে, এর মধ্য দিয়ে কিন্তু তাদের সময়টা চলে যাচ্ছে। কিন্তু এখানে আমি সিভিল সার্জন অফিস সহ যে জনস্বাস্থ্য প্রকৌশলের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে পানির যে স্তর যত নেমে যাচ্ছে ততই কিন্তু এই আর্সেনিক নামক ঘাতক যে বৃষ্টি তার মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এখন যদিও পানির স্তরটি উপরে থাকায় পানি মানুষ পাচ্ছে, কিন্তু যে নলকূপগুলোতে সেই নলকূপগুলোতে ধীরে ধীরে কিন্তু পানির স্তর নিচে চলে যাচ্ছে, যার জন্য এই মাত্রাটি অতিমাত্রায় হওয়াতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিছু পদক্ষেপ নিলেও তা একদম সীমিত আকারে চলছে ঢিলা ঢালা ভাবে, যার জন্য কিন্তু মানুষ কিন্তু ধীরে ধীরে আক্রান্ত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে। আমরা এই অঞ্চলে দেখেছি যারা এই নলকূপগুলোতে অহরহই তারা ব্যবহার করছে এবং রোগে আক্রান্ত হচ্ছে। মানিকগঞ্জের মোট লক্ষাধিক সরকারি এবং বেসরকারি নলকূপ রয়েছে, তার মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রয়েছে 85,729টি নলকূপ। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শিবলয় উপজেলার সারাসিন থেকে সর্বশেষ তথ্য। আরেক নাম শরীয়তপুর বিআরটিএ অফিস।
ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির রেজিস্ট্রেশন করতে গিয়ে ঘুরতে হচ্ছে বছরের পর বছর। তবুও অনেকেরই মিলছে না লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন। তবে দালাল ধরলে টাকার বিনিময়ে লাইসেন্স পেতে নেই কোনো ভোগান্তি। অবশ্য কর্তৃপক্ষের দাবি, আগে দালালের আনাগোনা থাকলেও এখন নেই। অনলাইন ভিত্তিক হওয়ায় এখন সহজেই কাজ করতে পারছেন গ্রাহকরা। বিএম ইশরাফিলের তথ্য, ছবিতে রিপোর্ট। আনোয়ার হোসেন 14 মাস আগে একটি ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেন। সব ধরনের পরীক্ষায় পাশ করেও 14 মাস ধরে ঘুরছেন শরীয়তপুর বিআরটিএ অফিসের টেবিলে টেবিলে। সময় সংবাদের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে গেলে মুহূর্তেই পেয়ে যান লাইসেন্সটি। একই অবস্থা ভেদেরগঞ্জ উপজেলা থেকে লাইসেন্স নবায়নের জন্য আসা মোহাম্মদ নুরুজ্জামানের। 20 বার ঘুরেও মেলেনি তার লাইসেন্স। 5 বছর মেয়াদের লাইসেন্স 14 মাস যদি তাদের কাছেই থাইকা যায়, তো আর কয়দিন মেয়াদ পাইলাম। এরা এরকমই করে, আইলে এই টেবিল ওই টেবিল বিভিন্ন টেবিলে ঘুরায়, তালবাহানা করে। বললে আমি আরো ভোগান্তির ভিতরে পড়বো, পরে ঝামেলা, পরে আমি মনে করেন আবার ইনু করতে আবার ঝামেলা ভিতরে পড়বো। আমি ওই এটা চাই না ভাই। জেলার বাস, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের লাইসেন্স কিংবা গাড়ির রেজিস্ট্রেশন চাওয়া গ্রাহকদের ভোগান্তি চরমে। তারা বলছেন, দালাল ধরলে সহজেই মিলছে লাইসেন্স কিংবা গাড়ির রেজিস্ট্রেশন, থাকে না কোনো ভোগান্তিও। বেটি দিয়ে গেলে এই টেবিলে যাও ওই টেবিলে যাও, নানান হরানি শিকার হতে হয়। কিন্তু দালাল ধরলে ঠিকই টাইমের আগে পেয়ে যায়। রিনিউ কত দিল সেই একই সময়, আর নতুন কত গেলে একই সময়। আর অনেক লাইসেন্স লেগে গেলে আপনার ফিঙ্গারের কথা কয়ে আপনার 2.5 মাস 3 মাসের প্লাস হয়ে যায়। আমরা বিআরটিকে অনুরোধ করব তাদের প্রসেসিং অনুযায়ী যাতে করে খুব তাড়াতাড়ি এরা এই ড্রাইভিং লাইসেন্সটা পাইতে পারে। তবে জেলা বিআরটি এর কর্মকর্তার দাবি, অনলাইন ভিত্তিক সব কার্যক্রম হয় বলে এখন আর কোনো গ্রাহকের ভোগান্তি কিংবা নেই দালালের দৌরাত্ম্য। আমার বিআরটি অফিসে শরীয়তপুরে কোনো দালালের অস্তিত্ব নাই। এখানে গ্রাহকরা খুব সুন্দরভাবে তাদের সেবা গ্রহণ করতে পারতেছেন এবং অনলাইনে ওনার সমস্ত তথ্যগুলি চলে যাচ্ছেন। গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সংক্রান্ত কাজে প্রতিদিন শরীয়তপুর বিআরটিএ অফিসে আসেন শতাধিক মানুষ। সময় সংবাদ, শরীয়তপুর। প্রতি মাসে 1 লাখ টাকায় 16 থেকে 18 হাজার টাকা মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে বিশ্বাস অর্জন করতে প্রত্যেক গ্রাহককে লিখিত দেওয়া হয় 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পও। অভিনব কায়দায় কয়েকটি গ্রামের 500 থেকে 600 মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে লাপাত্তা এক প্রতারক। এটার ব্যবসায় বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদে পা দিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা। মাদারীপুরের শিবচর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের নলগোড়া গ্রামের বাচ্চু হাওলাদার, রুহি ঢালি, শরাফুদ্দিন মিধা ও রাসেল মোল্লা, এদের কেউ ভ্যান চালক কৃষক, কেউ বা সরকারি চাকরিজীবী, কেউ আবার মুদি ব্যবসায়ী। ইটের ব্যবসায় বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে এখন সবকিছু খুইয়ে নিঃস্ব তারা। ইটের বেড়া আছে, হ্যান আছে, ট্যান আছে, নানা পদ্ধতি দেখাইছে। দেখানোর পর আমরা লোভে পড়ে টাকাটা দিছিলাম তো লাভের জন্য, লাভ থেকে তো সব নিয়ে পালাইছে। ভুক্তভোগীদের অভিযোগ, শিবচরের নলগোড়া গ্রামের হবি জমাদ্দারের ছেলে শাহিন জমাদ্দার ইটের ব্যবসায় বিনিয়োগের লোভ দেখিয়ে কয়েকটি গ্রামের 500 থেকে 600 মানুষের কাছ থেকে সংগ্রহ করেন কোটি কোটি টাকা। প্রথম 2 থেকে 3 মাস 1 লাখ টাকা বিনিয়োগে মাসে 16 থেকে 18 হাজার টাকা মুনাফা দেন শাহিন। বিশ্বাস অর্জন করতে প্রত্যেককেই স্ট্যাম্পে লিখিতও দেন। এরপর শুরু করেন টালবাহনা। এক পর্যায়ে গত 27 নভেম্বর রাতের আধারে স্ত্রী সন্তান নিয়ে লাপাত্তা অভিযুক্ত। বিষয়টি জানতে পেরে শাহিনের ঘরবাড়ি ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। আত্মীয় স্বজন সবার কাছ থেকে আনছি, এরপর কিস্তি উড়েও টাকা দিছি। 100 টাকার একটা স্ট্যাম্প দেখাইয়া এই টাকাটি নিয়েছে। এই ঘটনার বিচারের পাশাপাশি পাওনা টাকা আদায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী, আর আইনগত সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে এলাকায় ছেড়ে চলে গেছে, এরকম আমরা একটা খবর পেয়েছি। তো আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি। খোঁজ নিয়ে জানা গেছে, ইটের ব্যবসায়ী না হলেও 5ম শ্রেণী পর্যন্ত পড়ুয়া শাহিন জমাদ্দার গত 4 বছর ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে অভিনব কায়দায় হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এই প্রতারণার হাত থেকে বাদ যায়নি শাহিনের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। পাশে ইটভাটা, পানিপথে মাটি ও ইট পরিবহনের জন্য কেটে ফেলা হয়েছে বেড়িবাঁধ। বাঁধের পাশের বাসিন্দাদের চলাচলে নেই কোনো রাস্তা। অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহ সভাপতির প্রভাব খাটিয়ে কেটে ফেলা হচ্ছে বাঁধের 3টি পয়েন্ট। সরকার পতনের পর বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এজে মানিকের ছবিতে জয়ন্ত শিরালের রিপোর্ট। মধুমতির বাঁধ কেটে মাটি আনা হচ্ছে ইটভাটায়।
গোপালগঞ্জে তারাইল পাচুড়িয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই বেড়িবাঁধ। তবে টুঙ্গিপাড়ার চর গহরডাঙ্গা এলাকায় মধুমতি নদীর তীরে বাঁধের 3টি স্থানে কেটে ভাটায় নেওয়া হচ্ছে মাটি। নিয়মিত ইট পরিবহনের কারণে হুমকিতে বাঁধ। অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ ও সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনের মালিকানাধীন ইটভাটায় নদীপথে মাটি ও ইট পরিবহন করতে কেটে ফেলা হয়েছে বাঁধ। এমনকি বাঁধের পাশের বাসিন্দাদেরও দেওয়া হচ্ছে না চলাচলের কোনো রাস্তা। বাটার সামনে দিয়ে কাটি ফেলছে, যার কারণে পানির সময় আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে যায়। গাছ দিবার অতি পারিনি, আমাকে রাস্তা চললে বাটাওয়ালারা এই যে রাস্তার উপর মাটি কেটে ডেয়ে থুয়ে দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে অভিযুক্ত 2 নেতা কেটে ফেলা বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যদি ব্যক্তিগতভাবে কেউ কেটে থাকে, তার যদি কোনো তথ্য উপাধি আমরা পাই, তাহলে তো আইনানুগ আমরা ব্যবস্থা নেব। প্রায় 190 কোটি টাকা ব্যয়ে তারাইল পাচুড়িয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় 15 কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হয় 2016 সালে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। ফসলি জমি নষ্ট করে গড়ে উঠেছে ইটভাটা, পোড়ানো হচ্ছে কাঠ। ফসল নষ্ট হয় ক্ষতির মুখে কৃষকরা। এদিকে ইটভাটার ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী। তবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। রমজান আলী ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। 3 ফসলি জমির মাঝে গড়ে তোলা হয়েছে ইটভাটা, সেখানে আবার পোড়ানো হচ্ছে কাঠ। বিপর্যয়ের মুখে পরিবেশ। মানিকগঞ্জের ঘিওর, দৌতরা, শিবপুর সহ জেলার বেশিরভাগ ইটভাটার অবস্থা এমন। ফসল নষ্ট হয় ক্ষতির মুখে কৃষক। কাঠ পোড়ানো নিষিদ্ধ হলেও নানা অজুহাত ইটভাটা কর্তৃপক্ষের। অল্প কিছু হালকা করে লাকড়ি পোড়াইছি আর কি, তাছাড়া এমনি সবসময় আমরা লাকড়ি পরি না। আর যা দেখছেন এগুলো সম্পূর্ণ হলো আপনার হলো লেবারদের পাকশাক করে খাওয়ার জন্য আর কি আসছে। এদিকে ইট খোলার জন্য ফসলি জমির টপ সয়েল কেটে আনার সময় নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। এমন অবস্থার প্রতিকার চান স্থানীয়রা। ইট ভাটা জোর দুলুম করে জমিটা নিয়ে যেতেছে, শস্য ভালো হয় না। ইটের ধোঁয়া এসে সিলেট ইটের চালে লাগে চাল নষ্ট হয়ে যাইতেছে, গন্ধ রাখতেছে, মানে পরিবেশ নষ্ট হইতেছে। ধুলাবাড়িতে আমাকে খুব অসুবিধা, রাস্তাঘাট ভাঙিয়ে ছিঁড়ে যেতেছে। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত করা হচ্ছে অভিযান। আর জেলা প্রশাসক বলছেন ইটভাটায় অনিয়ম হলে নেওয়া হবে ব্যবস্থা। এরা অনুমতি নেওয়ার পরও এরা যদি কোনো বৈধ ইটভাটাও যদি কোনো আইনের ব্যত্যয় করে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে জেলায় 130টি ইটভাটার মধ্যে ছাড়পত্র নেই 15টির। সময় সংবাদ, মানিকগঞ্জ। প্রতিটি ইউনিয়ন পরিষদে বসানো আবহাওয়া ডিসপ্লে বোর্ড ও রেইন গেজ মেশিন অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। 2018-19 অর্থ বছরে বোর্ডগুলো স্থাপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অধিদপ্তর। সোলার প্যানেল ও অটোমেটিক রেইন গেজ মেশিন বসানো হয় ভবনের ছাদে, কিন্তু দীর্ঘদিন ধরে অকেজো যন্ত্রগুলো। কৃষিকাজের জন্য দৈনিক তাপমাত্রা, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস সহ আবহাওয়ার 10টি বিষয়ে তথ্য সংগ্রহ প্রকাশের ব্যবস্থা থাকার কথা থাকলেও স্থানীয় কৃষকরা জানান এই প্রযুক্তির কথা। শীঘ্রই যন্ত্র মেরামত করে ব্যবহারের উপযোগী করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। চাহিদা বানায় টাঙ্গাইলে ব্যস্ত সময় পার করছেন শাল চাদর কারিগররা। তবে সুতাসহ কাঁচামালের দাম বাড়ায়, উৎপাদন খরচ বাড়ায়, পণ্যটি ন্যায্য দাম না পাওয়া নিয়ে হতাশ মালিকরা। ঋণ সহায়তা সহ সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। কাদির তালুকদারের তথ্য, রাশিদ খানের ছবিতে রিপোর্ট। ঠান্ডা নিবারণের অন্যতম অনুষঙ্গ শাল, তাই তো শীত মৌসুমে এর চাহিদা থাকে ব্যাপক। খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের তাঁতপল্লী। আধুনিক যুগে নানা ডিজাইনের শীতের পোশাক থাকায় চাদর ব্যবসায়ী ভাটা পড়েছে। তাই তো বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁতকলে আকর্ষণীয় ডিজাইনের কারুকার্যে শাল তৈরি করে ক্রেতা আকৃষ্টের চেষ্টা কারিগরদের। পুরুষের পাশাপাশি নারীরাও কেউ চরকা ঘুরিয়ে সুতা প্রস্তুত করছেন, আবার কেউ চাদরের রং সহ অন্যান্য কাজ করছেন। তবে ন্যায্য মজুরি পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কারিগরদের। অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু কাজের চাপটা একটু বেশি। যে মজুরি আমাকে দেয়, এই মজুরি আসলে আমাকে পুষে না। ব্যবসা যদি ভালো হয় তখন আমাকে পারিশ্রমিকটা ভালো পাওয়া যায়। এদিকে শাল তৈরির উপকরণের দাম বাড়ায় লাভবান হওয়া নিয়ে শঙ্কায় তাঁত মালিকরা। শিল্পটিকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ ও সরকারি প্রণোদনার দাবি তাদের। আমাদের মূল
প্রবলেমটা হচ্ছে কাপড় প্রোডাকশন দিতে গিয়ে আমাদের ক্যাশ ক্যাপিটালের ঘাটতি। সুতার দাম বেশি হওয়ার কারণে তো ব্যবসা এখন তেমন একটা ভালো যাচ্ছে না। অল্প সুদে তাঁত শিল্পকে যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে অল্প হারে যদি কোনো একটা লোন বা একটা প্রক্রিয়া থাকে বা আমাদের করে দেয় তাহলে আমার মনে হয় তাঁত শিল্পকে টিকিয়ে রাখা উচিত, আমরা বাস্তব টিকিয়ে রাখতে পারবো। কারণ উৎপাদন কম, বিক্রি কম, দুদিকেই কমে গেলে তাহলে এই শিল্পটার অবস্থাটা হবে কি? টাঙ্গাইলে প্রায় 3000 শ্রমিক শাল চাদর তৈরির সঙ্গে জড়িত। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং মুন্সিগঞ্জে আর্সেনিকের প্রকোপ, প্রায় 40,000 নলকূপে লাল চিহ্ন, এখনো পরীক্ষার বাইরে অর্ধলক্ষ টিউবওয়েল, বিশুদ্ধ পানির সংকটের ঝুঁকিতে হাজারো মানুষ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।